গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল স্নান করে পুজো করার জন্য ফুল তুলতে চলে এলাম। অনেকটা আগেই স্নান করেছিলাম, বাট একটা কাজের জন্য 10 মিনিট দেরি হয়ে গেল ছাদে আসতে। আর এদিকে ফুলগুলি একদম ফুটন্ত অবস্থায় আছে। আর এখন কিন্তু ঘড়িতে 8:30 বেজে গেছে, জানো তো। আজকে একটু দেরি হয়ে গেছে, যেহেতু মিঠির আজকে এক্সাম ছিল না, আগামী কালকে এক্সাম শেষ হয়ে যাবে, তো তার জন্য একটুখানি দেরি হয়ে গেছে। তবে দেরি হলেও সমস্যার কিছু ছিল না, ওই একটা কাজে একটুখানি আটকে পড়েছিলাম। আর এই ছোটো দিনের বেলা না, যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নেওয়া যায় ততই মঙ্গল। আর এই যে গতকালকে বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম, সেটা তো আর গতকালকে শুকায়নি, তো আজকে আবার সকালে দিয়েছি, এখন একদম শুকনো হয়ে গেছে। আর এই মুহূর্তে আমার ভিজে জামা কাপড়গুলো মেলে দেবো, এগুলা গতকালকের শুকিয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার, ঘড়িতে বললামই তো 8:30 বাজে, আর আমি যেই মুহূর্তে জামা কাপড় মেলছিলাম এই মুহূর্তে বাজে 9টা। কারণ পুজো করে রেখে গোপুসোনাকে বসিয়ে তারপর এসেছি জামা কাপড়গুলো মেলতে, তৎক্ষণাৎ গোপুসোনার ভোগ মানে লেগে যাবে, তারপর গিয়ে ভোগ নাড়বো, এই তো। আর এদিকে জামা কাপড়গুলো মেলতে মেলতে দেখো আজকে রোদের তাপটা এত পরিমাণ লাগছিল, ওরে বাপরে, আমার কি বলবো, এতটা গরম লাগছিল। এই দিন মানে এখনকার দিনেও যে রোদের উত্তাপটা এত বেশি, সেটাই কীরকম জানি লাগে, জানো তো। মনে হচ্ছে বৃষ্টি আসবে, একটু হালকা ওয়েদার মেঘলা মেঘলা করে আবার ঠিক সেরকম রোদ ওঠে, তো মনে হচ্ছে বৃষ্টিটা হবে। আর এই যে পুজো আমার হয়ে গেছে, আর এই যে গোপুসোনাকে বসিয়ে রাখলাম পুজো করে। এবার একটুখানি চা খাবো, গরম জল খাবো, দিনের শুরুটা করব, কারণ এখনও অবধি আমার স্টমাকটা খালিই আছে। এই মুহূর্তে গিয়ে চা না খেলে আর পারা যাচ্ছে না। আর ভীষণ রোদ ছিল, তো জামা কাপড় একবার তোলামেলা করতে করতে মাথাটাও ভীষণ ধরেছে, জানো তো। তো সেই কারণে চাটা খেতে চলে আসলাম। আর যেহেতু শীতের দিনের বেলা, একটু ছোট দিনের বেলা, দিনটা যেহেতু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই কাজবাজগুলো একটু পরিপাটি করে নিতে হয়। আর এদিকে দেখো তাড়াহুড়ো করে চলে এলাম বেগুনটা ভাজতে। অ্যাকচুয়ালি রুটি করেছিলাম সকালে, মেয়ের জন্য বেগুন ভাজা করছি, সে বেগুন ভাজা দিয়ে রুটি খাবে বলেছিল, কিন্তু ততক্ষণে বেগুন ভাজাটা হয়নি, তো সে শুধু রুটিই খেয়ে নিয়েছে। আর এই যে একই তেলে মাছটা ভেজে নিচ্ছি, আর একটুখানি তেল দিয়েছিলাম। আর বেগুন ভাজা, ওরে বাপরে, যত তেল দাও তত তেলে হবে না, আরও তেল চাই। আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি, এটা রূপচাঁদা মাছ ছিল, তো সেটাকে ভেজে নিচ্ছি। সেটাকে দিয়েই রান্না করব, তোমার একটুখানি ঝাল করব। আর মাছটা হালকা করে ভেজে এই তেলে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা। এবার এটাকে একটুখানি জল দিয়ে হলুদ, লবণ আর জিরে গুঁড়ো দেবো, আর লঙ্কার গুঁড়ো দেবো, বাস এইটুকু মশলা দিয়েই ভালো করে কষিয়ে মাছটাকে দিয়ে আরও ভালো করে কষাতে হবে। তারপর জল দিয়ে দেবো, তাহলেই রান্নাটা হয়ে যাবে। আর তোমরা প্রায় প্রত্যেকেই আমার এই মাছের ঝোল ঝাল এগুলি দেখতে ভালোবাসো, মানে রান্নাটা দেখতে ভালোবাসো, তাই প্রতিদিন একটা হলেও রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি। আর খুব বেশি রান্না তো আমার ঘরে হয় না, ওই 2 পদ কি 3 পদ, এর বাইরে বাবা যাওয়াই যাবে না, কারণ এত সময় নেই। আর বড় এত খেতে চায় না, এক পদের তরকারি হলেই সে খেয়ে নেয়, তবে এক পদেরটাই একটু পরিপাটি করে জুতসই করে রান্না করে দিতে হয়, জানো তো। ওই যেমন তেমন করে সে না খেতে পারে না, তো সেই কারণে একটুখানি জুত করেই রান্না করা বলতে পারো। এই মাছটাতে মনে হচ্ছিল পেঁয়াজ দিলে ভালো হবে, যদিও বা আজকে পেঁয়াজ দিইনি, ইচ্ছে করছিল না মাছে পেঁয়াজ খাওয়ার জন্য, তো সেই কারণে পেঁয়াজ ছাড়াই রান্না করেছি। আর এদিকে দেখো ঝোলটা এবার ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো ধনে পাতা। আর ধনে পাতা তো শীতকালীন সমস্ত রেসিপিতে একদম মানে হিরো, তাই না? তো ধনে পাতাটা দেওয়ার পর আবারও ভালো করে যখন ফুটে উঠবে, তখন নামিয়ে নেব মাছের ঝালটা। বেশ ভালোই হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে। আর মাছটাতে তো ভীষণ তৈলাক্ত, তো তেলও ভেসে উঠছিল উপর দিকে। এই দেখো মাছের ঝোলটা একদম ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ হয়েছে কিন্তু। তো রান্নাবান্নার পর একটু ওই ঘরে গেছিলাম, মেয়েটা কি করছিল দেখে এসেছিলাম, ওকে পড়তে বসিয়ে রেখে এসেছি। আর আজকে পরে মানে আগামীকালকে ও এক্সাম দিলে তারপর ওর এক্সাম শেষ হবে, বাবা আমিও শান্তি পাবো, ও শান্তি পাবে। কারণ বেশ কিছুটা দিন ধরে ওকে নিয়ে যা যাচ্ছিল, ওরও পরিশ্রম। আর বিশেষ করে বাচ্চাদের তো লিখতে হয়, তাই না, এত সমস্ত পড়া তো লিখতে হয়। আর ওর আনন্দটা যে কতটুকু এক্সাম শেষ হওয়ার জন্য, তো সেটা তোমাদেরকে আজকে দেখাবো।
আর কিছুটা বাসন মাজতে ওই কড়াইটা মাজতে চলে এলাম, কিন্তু দেখছিলাম ওই যে কড়াই যেটা দিয়ে মাজছিলাম, যে স্কচ ব্রাইটটা, সেটার মধ্যে দেখছিলাম কিছু একটা আটকেছে, জানো তো, মাছের কাঁটা। তো এটা না ভীষণ বিরক্ত করছিল, যতক্ষণ না ফেলতে পারছিলাম ততক্ষণ শান্তি পাচ্ছিলাম না। তো এটা দিয়ে একটা শিক্ষা পেলাম যে জীবনে এমন অনেক ধরনের কাঁটা আসে, যেগুলাকে তুমি ফেলে ফেলে আস্তে আস্তে অতিক্রম করতে হবে, তোমার রাস্তা থেকে, মানে তোমার জীবন থেকে সরিয়ে ফেলে দিতে হবে, তাহলেই জীবনটা সুখময় এবং সুন্দর হয়ে উঠবে। সেটা আমি বুঝলাম, জানো তো, এতদিনের সংসার জীবনে এটা বেশ ভালো বুঝেছি। তারপর খাওয়া দাওয়ার পর এদিকে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে, এগুলাও শুকিয়ে গেছে। আর এগুলো এখন ভাঁজ করছি না, বিকেলবেলা ভাঁজ করব। এখন এই মুহূর্তে গিয়ে একটুখানি শুতে হবে, কারণ ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছে। সকাল থেকেই তোমাদেরকে বলছিলাম যে মাথা যন্ত্রণা করছে, সত্যি ভীষণ মাথা। এই মুহূর্তে যদি না একটু ঘুমোতে পারি না, শান্তি পাবো না, জানো তো। তো সেই কারণে এখন গিয়ে সোজা ঘুমোবো, তারপর উঠিয়ে মেয়েকে টিচারের বাড়িতে পাঠাবো। তো এটা হচ্ছে সন্ধেবেলা, চা নিতে চলে আসলাম, আর চা খাবো, ঘর দোরটা গোছাবো। তো চলো আজকে আবারও কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। তো এখানে মায়া দিদিভাই কমেন্ট করছিল, দুপুর থেকে ভিডিওটা শুরু করলে অনেক কাপড় ধুয়ে দিলে, হলুদ জবার কালারটা দারুণ লাগে, তোমার ছাদ বাগানে অনেক ফুল ফুটে, ভালো লাগে, রান্না দেখলাম, ঠাকুর পুজো দিলে, খাওয়ার পর টেবিল মুছে নিলে, ঝাড়ু দিয়ে দিলে, অনেক জামা কাপড় গুছিয়ে নিলে, সমস্ত কিছু মানে সব মিলিয়ে অনেক ভালো লাগলো বোন। তোমার কমেন্ট শুনলাম, ঘরে গোপাল থাকলে আমিষ খেতে নেই, আমি ঠিক জানি না গো। সত্যি দিদিভাই, এই কমেন্টের আমি যে কী রিপ্লাই দেবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। তো এদিকে আর অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে, এত সুন্দর পরিপাটি করে একটা কমেন্ট করার জন্য। যদিও বা আমি এত সুন্দর পরিপাটি কমেন্ট করতে পারি না, তারপরেও তোমাদের সবাইকে আমার একদম অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এত সুন্দর করে ভালোবাসা দাও। আর প্রত্যেকের ভিডিও কিন্তু আমি প্রতিদিন দেখি, সেটা তোমরা সবাই জানো। আর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, জানো তো। তো রাখি দাস দিদিভাই বলছিল, খুব ভালো লাগলো দিদিভাই, সারা বেলাটা তোমার সাথেই থাকলাম, অসংখ্য ধন্যবাদ। ডেইলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল, ফুলগুলি খুব সুন্দর লাগে, তুমি খুব যত্ন করো প্রত্যেককে, খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। হ্যাঁ, আর যত্ন না করলে, ওদেরকে ভালোবাসা না দিলে ওরাও আমাকে কিছু ফিরিয়ে দেবে না, জানো তো। আর না, কিছু ফিরে পাওয়ার আশায় আমি কিছু করি না। আমার মনে হয় ওদেরকে যত্ন না করলে যে ওরা সুন্দর সুন্দর ফুলটা আমাকে দিচ্ছে, সেই ফুলটা আমি পাবো না। শ্রেয়া সেন মম বলছিল, চুলটা খুব সুন্দর লাগছে দিদিভাই, অসংখ্য ধন্যবাদ শ্রাবন্তী। আর মনের ঘরে টুম্পার সাথে বলছিল, সব মিলিয়ে খুব ভালো লাগলো, এই দুদিন তোমায় মিস করেছি, এই কদিনেই কাছের হয়েছ, অনেক ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরাও আমার অনেকটা কাছের, অনেকটা আপন। তো হ্যাঁ, সেই কারণে তোমাদেরকে আর মানে একদম মনের ভিতর থেকে, মানে মনের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। মনিকা দিদিভাই বলছিল, খুব সুন্দর লাগছে তোমাকে, পরীক্ষা কেমন হলো মিঠির? অসংখ্য ধন্যবাদ দিদিভাই, মিঠির পরীক্ষা ভালোই হয়েছে। রুম্পা দিদিভাই বলছিল, তোমার চুল খুব সুন্দর, শরীর কেমন আছে? দিদিভাই এখন একটুখানি ভালো আছে, তবে সর্দি আর কাশির কারণে না একটুখানি মানে মুখের টেস্টটা কমে গেছে, তবে এমনিতে খুব ভালো আছি। আর তোমরা কেমন আছো সেটাও আমাকে অবশ্যই করে জানিও। আর আমি গোপসোনার কাছে সব সময় প্রার্থনা করি, তোমরা যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আছো, যারা আমাকে এতটা ভালোবাসো, আমার ছোটোখাটো বিষয়গুলিও বলো, তাদেরকে যেন ভগবান সব সময় ভালো রাখে, তাদের পরিবারের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য যাতে বৃদ্ধি পায়, এবং সবাই যাতে হাসিতে খুশিতে থাকো, এটাই আমি গোপসোনার কাছে প্রার্থনা করি। কারণ সবাই আমার একটা পরিবার, আমি পরিবারের মতোই তোমাদেরকে মানি। আর এই যে দেখেছো, পাগলের নৃত্য শুরু হয়েছে, মানে ওর কালকে এক্সাম শেষ, সেই আনন্দে ও যে কী করবে গো বুঝতে পারছে না, জানো তো। আমি এইমাত্র বিছানাটা গোছালাম, তোমরা তো দেখলেই, আর ওর শুরু হয়ে গেছে। আর এই যে এদিকে এবার এই ঘরটা গোছাতে চলে আসলাম, তবে দেখছিলাম সে ওই বিছানাতে দাঁড়িয়ে লাফাচ্ছিল, তো সেটা শব্দ হচ্ছিল। বলছিলাম, বাবা এরকম করবি না, এখন খেয়ে ঘুমাবি, এই তো মারা যা বলে আর কি। তো
আর বিছানাটা খুব সুন্দর করে গোছাবো না, মানে একদম পরিপাটি করবো না, কারণ এই মুহূর্তে আবার ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া সেরে, সেটা তো বুঝতেই পারছো। তো সেই কারণে আর এই দেখো ওকে বকছিলাম জানো তো, ও না কি করছিল, বিছানার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছিল। আর একটা পরীক্ষা আছে গো, এই মুহূর্তে যদি কোনো অশান্তি করে আবার কোনো ব্যথা ট্যাথা পায় তাহলে আবার একটা দরবার লাগবে জানো তো, একটা সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে একটু বকছিলাম, একটু বকা যায় তাই না। আর মিঠিকে আমার খুব বেশি বকতে হয় না, সে এমনিতেই ভীষণ লক্ষ্মী মেয়ে, আমার কথা শোনে। কিন্তু মাঝে মধ্যে এতটা বিরক্ত করে আমাকে, আর এতটা আকাজ কুকাজ করে যে কি বলবো। আর এদিকের সোফাটাও গোছানো হয়ে গেছে, এবার সমস্ত কিছু গুছিয়ে যে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। আর মিঠির খেলার জিনিস বলো না গো, এত খেলার জিনিস, এখানে একটা সেখানে একটা, এই করছে মেয়েটা সারাদিন। আর কালকে পরীক্ষা শেষ হলে তো আরও করবে। আর ওই যে বললাম ছোটো দিনের বেলা তো, সেই জন্য কাজগুলিকে একটুখানি ভাগ করে নিয়েছি, যে কাজগুলি সন্ধেবেলা বা দুপুরবেলা করার কথা ছিল সেগুলিকে আমি একটুখানি সন্ধ্যের দিকে নিয়ে এসেছি। তো তাতে করে কি হচ্ছে বলো তো, আমার কাজগুলি হচ্ছে, আমার রেস্টটাও হচ্ছে। না হলে ওই ছোটো দিনের বেলাতে না নিজের জন্য আর সময় পাওয়া যায় না, ভীষণ কষ্ট হয়ে যায়, মানে নিজের জন্য সময় বার করা না ভীষণ কষ্টের জানো তো। আর এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এত ঝাড়াঝাড়ির পর একটুখানি ধুলোবালি তো ঘরেও পড়েছে, তো সেই কারণে এটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওই ঘরটাও ঝাড়ু দিয়ে নেব বিকেলে, মানে সন্ধ্যের আগে কিন্তু একবার ঝাড়ু দেওয়া হয়েছিল, সেটা শেয়ার করা হয়নি। এখন এবার ফাইনাল টাচ, তাহলে সকালে ঘুম থেকে উঠেই মানে মিঠিকে স্কুলে পাঠিয়ে ঘরটা মুছে স্নান করে ফেলতে পারবো। মানে সবাই না যে যার মতো করে নিজের মানে কীরকমভাবে কাজ করলে সবটা কমপ্লিট করা যায় সেটাই চেষ্টা করে তাই না। তো আমিও সেটাই চেষ্টা করি, কিভাবে করলে যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হওয়া যায় তত তাড়াতাড়ি মঙ্গল ভাই। কারণ সকালে উঠে আবার মেয়েকে স্কুলে পাঠাতে হবে, সেটার তো একটা হেডেক আছেই। আর এদিকে দেখো সারাটা দিন জানো না তো, আজকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল ওই মাথা ধরা নিয়ে, তো এখন একটুখানি কমেছে চাটা খাওয়ার পর। আর এদিকে টেবিলটা মুছে নিচ্ছি, হঠাৎ করে প্ল্যান হয়েছে যে কালকে মেয়ে এক্সাম দিয়ে আসার পর একটুখানি ঘুরতে যাব। তো কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যদি পারি। আর খাওয়া দাওয়ার পর টেবিল মোছামুছি চলছে, আর এই যে রাতের বাসনগুলো পড়েছিল তো সমস্ত কিছু মেজে নিলাম। সারাদিন তো এই করে করেই যায়, আর রাতে এই কাজগুলি যদি করে না রাখি পরদিন সকালে না অনেকটাই মানে একটু প্রবলেম হয়ে যায় জানো তো। মানে রাতে আমি সব কিছু পরিপাটি করে রেখে শুই, সকালে উঠে মেয়েকে টিফিন বানিয়ে তারপর ওকে স্কুলে পাঠাই, সেটাই এভাবে করলে তাহলে আমার সুবিধে হয়। আর সকালে রান্নাঘরের কোনো কাজ করি না বললেই চলে, তো সেটাকে করার জন্য মানে ওই স্নান ধান করে একবারে এসে সমস্ত কাজ সারি। তো চলো আজকের মতো রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।